2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কিরকম? আর্জেন্টিনা কি এবার পারবে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিততে? আর্জেন্টিনা নিয়ে রেগুলার বেসিসে আমার কন্টেন্ট বানানো হয়, লেখালেখি করা হয়। তো যখনই কিছু করা হয়, লেখালেখি করা হয়, কন্টেন্ট বানানো হয়, তখনই কমেন্ট সেকশনে কিংবা ইনবক্সে এমনকি সামনাসামনি দেখা হইলেও একটা কোশ্চেন আমি প্রায় ফেস করি, আর্জেন্টিনা কি ভাই এবার পারবে 2022-এর মতো? আর্জেন্টিনা নিয়ে আমরা সবাই কম বেশি ক্রেজি, তার উপর এটা বিশ্বকাপ মৌসুম, সো এরকম কোয়েশ্চেন আসাটা খুবই ন্যাচারাল। বাট কথা হচ্ছে কি, আর্জেন্টিনা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কি না সেটা নট অনলি আর্জেন্টিনার উপর ডিপেন্ড করতেছে, এটা কিন্তু আর্জেন্টিনার যে মেইন রাইভাল তাদের উপরও কিন্তু ডিপেন্ড করে। আর শক্তি এবং সামর্থ্যে 2022-এর তুলনায় আর্জেন্টিনা 2026-এ এসে এখন কিরকম সেটা যেরকম ম্যাটার করতেছে, একই সাথে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মেইন রাইভাল যারা হবে 2022-এর তুলনায় তারা এই 26-এ এসে তারা কিরকম শক্তিশালী হয়েছে, তারা কিরকম দুর্বল হয়েছে সেটাও কিন্তু ম্যাটার করে। আর্জেন্টিনা এই বিশ্বকাপে রেজাল্টটা তিন ধরনের হতে পারে। আর্জেন্টিনা তার সামনের সব প্রতিপক্ষকে হারিয়ে তারা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতছে, অথবা একদম শেষ স্টেজে গিয়ে তাদের মূল কোনো প্রতিপক্ষের কাছে হেরে গিয়ে তাদের বিশ্বকাপ মিশন ব্যর্থ হয়েছে, অথবা 2002-এর মতো ডিজাস্টার হয়ে আগে ভাগে বিদায় নিয়েছে। এখন বললাম যে সবকিছু ঠিকঠাক আছে, আর্জেন্টিনার মূল প্রতিপক্ষরাও যেমনে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত গেছে, আর্জেন্টিনাও সেভাবে ফাইনাল স্টেজ পর্যন্ত গেছে এবং সামনাসামনি তাদের মধ্যে দেখা হইল। আর কথা হচ্ছে এই যে 26-এ এসে তাদের মূল প্রতিপক্ষদের সাথে আর্জেন্টিনা যখন দেখা হবে তখন ম্যাচগুলো আসলে কেমন হবে? আর্জেন্টিনা তার শক্তির জায়গাগুলো দিয়ে ওই প্রতিপক্ষগুলোর দুর্বল জায়গাকে আঘাত আনতে পারবে, নাকি আর্জেন্টিনার দুর্বল জায়গায় প্রতিপক্ষরা তাদের শক্তির জায়গাতে আঘাত আনবে? এই দুইটার অ্যানালাইসিস কিন্তু জরুরি, যে এই প্রেডিকশনটা দেওয়া অথবা এই থটসটা শেয়ার করার জন্য যে আর্জেন্টিনা এইবার বিশ্বকাপটা ধরে রাখতে পারবে কিনা, আর্জেন্টিনার শক্তি জায়গা দিয়ে প্রতিপক্ষ দুর্বল জায়গায় আঘাত আনতে পারবে কিনা সেই আলোচনাটা আমি আজকে আপাতত করতেছি না, বরং আর্জেন্টিনার দুর্বল জায়গায় আর্জেন্টিনার প্রধান প্রতিপক্ষরা এবার কিরকম আঘাত আনতে পারে সেটা নিয়ে মূলত আজকে একটু আলোচনা করতে যাচ্ছি। এই আর্জেন্টিনা টিমের সবচেয়ে উইক জোন অথবা উইক পজিশন কোনটা? প্রত্যেকটা পজিশন ওয়াইজ যদি আগাই, আর্জেন্টিনার ফার্স্ট চয়েস গোলকিপার নিয়ে কোনো সমস্যা নাই, ব্যাকআপও ওকে। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস সিবিপিআর নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাঁ ব্যাকআপ নিয়ে একটু কনফিউশন আছে। মিডফিল্ড নিয়ে কোনো কনফিউশন নাই, মিডফিল্ডে হয়তো আপনি ডিপল, পারেদেস, ম্যাকঅ্যালিস্টারের ফর্ম অথবা তাদের লেভেলটা নিয়ে আপনার একটু কোয়েশ্চেন অ্যারেজ করতে পারেন। বাট এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে এখানে বার্কো, নিকো পাচ বা পেরোনের মতো ইয়াংস্টার আছে যারা কিন্তু পুরো সিজনটা অনেক ভালো খেলছে। তো মিডফিল্ড নিয়েও কিন্তু কোয়েশ্চেন নেই, কারণ কাউকে নিয়ে যদি কনফিউশন থাকে নতুনরা সেটা কভার করে দিতে পারবে। অ্যাটাকিং লাইন আপনিও কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, কম বেশি সবাই মোটামুটি ফর্মে আছে। আপনি হয়তো নিকো গঞ্জালেস কিংবা ফ্ল্যাকোলভের যদি চান্স পাই এদেরকে নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, কিন্তু বাকিদেরকে নিয়ে কোয়েশ্চেন করার কোনো অপশন নাই। আপনার কনসার্ন হচ্ছে গিয়ে দুইটা পজিশনে, সেটা হচ্ছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক। এই দুই ফুল ব্যাকের জোনটাই কিন্তু আর্জেন্টিনা টিমের জন্য সবচেয়ে উইক জোন, যেটা আমরা প্রায় সবাই কম বেশি অ্যাগ্রি করি। কিভাবে অ্যাগ্রি করি? লেগ ব্যাক দিয়ে শুরু করি। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস লেগ হচ্ছে অলিম্পিক লিওনে খেলা নিকোলাস টাগলিয়াফিয়োকো, যার বয়স হচ্ছে 33। এই টাগলিয়াফিয়োকোকে আপনি কল্পনা করেন ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ডের এগেনস্টে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এদেরকে মোটামুটি আর্জেন্টিনার যেই মেইন রাইভাল বললাম ওয়ার্ল্ড কাপ ধরে রাখার মিশনের মেইন চ্যালেঞ্জ, তাদের মধ্যে কিন্তু তারা অন্যতম। এদেরকে কিন্তু ফেভারিট লিস্টে ধরা হচ্ছে। খেলা যদি হয় ধরেন যে ইংল্যান্ডের সাথে, টাগলিয়াফিয়োকো ফেস করতে হবে কাকে? ইংল্যান্ডের ফার্স্ট চয়েস রাইট উইঙ্গার সাকাকে। খেলা হচ্ছে ফ্রান্সের সাথে, কাকে ফেস করতে হবে? হয় অলিস নইলে ডেম্বেলেকে। এখন খেলা হচ্ছে স্পেনের সাথে, ফেস করতে হবে কাকে? লামিন ইয়ামালকে। এখন এই টাগলিয়াফিয়োকোকে দিয়ে আপনি এই লামিন, ডেম্বেলে, অলিস, সাকাকে কি আটকাতে পারবেন? এখানেই কিন্তু ডিপেন্ড করতেছে। এই একটা ব্যাটলে যদি হারে টাগলিয়াফিয়োকো তাহলে দেখা যাবে কিন্তু পুরো গেমটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবং ওয়ার্ল্ড কাপের মতো এরকম কম্পিটিশনের সেমিফাইনাল অথবা ফাইনালে যদি এরকম একটা দুইটা ডুয়েলস হারা হয় এবং ওই ডুয়েলস হারা থেকে যদি বিপদ হয়ে যায় তাহলে কিন্তু সেটা রিকভার করা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। এই টাগলিয়াফিয়োকোর ব্যাকআপকে লেফট ব্যাকে রিভার প্লেটে খেলা মার্কোস আকুনিয়া, সে এই আর্জেন্টিনা লিগে কিংবা কোপা সুদ আমেরিকানায় যেসব কোয়ালিটির অপোনেন্টকে সে ফেস করে সেসব কোয়ালিটির অপোনেন্ট কিন্তু লামিন, সাকা, ওলিসে কিংবা ডেম্বেলে হবে না। রাইট ব্যাকে আসেন, আর্জেন্টিনার ফার্স্ট চয়েস লেগ ব্যাক হচ্ছে নেহুয়েল মুনিনা। এই নেহুয়েল মুনিনা
পুরা এই সিজনের বেশিরভাগ সময় কিন্তু বেঞ্চে ছিল, নামলে সে সাব হিসেবে নামছে। তার মানে হচ্ছে কি, এতটুকু মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে কিন্তু তাকে সেভাবে ট্রাস্ট করে নাই। হ্যাঁ, সিজনের শেষ দিকে সে একটু ভালো খেলছে, দুইটা দারুণ গোল করছে লং রেঞ্জ শটে, এবং লং রেঞ্জ শটে তার দারুণ গোলের সংখ্যা 3টা, হয়তো তার বেস্ট শটটা কিন্তু গোল কনভার্ট হয়নি, বাট এটা কিন্তু তার অফেন্সিভ অ্যাট্রিবিউটস, তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস না। এখন এই নেহুইল মলিনাকে আপনি চিন্তা করেন, ফ্রান্সের সাথে খেলা হইতেছে, তার অপোনেন্ট হচ্ছে ডুয়ে অথবা বারকোলা অথবা এমবাপ্পে, কিংবা স্পেনের সাথে খেলা হইতেছে, তার অপোনেন্ট হচ্ছে ওলমো। এখন এই অপোনেন্টের এগেনস্টে মলিনা কতটুকু ডিফেন্সিভলি আপনার সাপোর্ট দিবে? সেম, সে যদি কোনো একটা ডুয়েলস হারে, এবং সেই ডুয়েলস হারা থেকে যদি কোনো একটা বিপদ হয়ে যায়, মেন্টালি যদি আর্জেন্টিনা ডাউন খেয়া যায়, ওইখান থেকে কি আর্জেন্টিনা কামব্যাক করতে পারবে? 2022-এ কি হয়েছে? 22-এ কিন্তু আর্জেন্টিনা নকআউটে গিয়ে কোনো বিগ ম্যাচে গোল খেয়ে পিছায় যায়নি। হ্যাঁ, তারা লিড হারাইছে, এটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু গোল খেয়ে পিছায় যায়নি। এবার যদি এরকম উল্টাটা ঘটে, আর্জেন্টিনাকে কামব্যাক করে দিতে পারবে? লাস্ট কবে আর্জেন্টিনা এরকম নকআউট ম্যাচে কামব্যাক দিছে মনে আছে কারো? কিন্তু মনে নেই। 22-এর সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট ছিল। এখন মলিনার ব্যাকআপকে ওই 22-এর মন্টিয়াল, যে কিনা এখন রিভার প্লেটে খেলতেছে আকুনার মতো, এই মন্টিয়াল দিয়ে আপনি ডুয়ে বারকোলা এদেরকে আটকাতে পারবেন? ট্রাস্ট আছে? এখানে কিন্তু কনফিউশন চলে আসে। এখন আপনার কোশ্চেন হতে পারে যেটা, যে 2022-এ কিন্তু কাইন্ড অফ সেম সিনারিও ছিল, যে ফ্রান্সের সাথে যখন আর্জেন্টিনা খেললো, তখন কিন্তু ফ্রান্সের অ্যাটাকে গ্রিজমান ছিল, এমবাপ্পে ছিল, ডেম্বেলে ছিল, তাদের এগেইনস্টে কিন্তু এই টেগলাফিয়ারকো আর মলিনাই ছিল, তাও কিন্তু আর্জেন্টিনা তাদেরকে আটকাই দিয়েছে। আর্জেন্টিনা তাদেরকে কিভাবে আটকাইছিল? কারণ হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ডে ওভারলোড করে ফ্রান্সের মিডফিল্ড থেকে এই অ্যাটাকিং লাইন আপে বলের যে পাসিং লাইনটা ছিল এটা ব্লক করে দিয়েছিল। মানে আর্জেন্টিনা মিডফিল্ড ব্যাটলটা জিতে গেছিল, যেই কারণে তাদের ডিফেন্ডারের কাজটা তখন ইজি হয়ে গেছিল। এখন যদি খেলা হয় এই ফ্রান্সের সাথে বলি, স্পেনের সাথে বলি, ইংল্যান্ডের সাথে বলি, কিংবা পর্তুগালের সাথে বলি, যাদের সাথে কোয়ার্টার ফাইনালে দেখানোর সম্ভাবনা বেশি, এখানে কি আর্জেন্টিনা এই 3-4টা অপোনেন্টের সাথে মিডফিল্ডে সেই 22-এর মতো ব্লক দিতে পারবে, যাতে করে অ্যাটাকারদের কাছে সেভাবে বলে সাপ্লাই না যায়? আর্জেন্টিনার মূল শক্তি তো মিডফিল্ড, আমরা তো কম বেশি এখন সবাই সেটা এগ্রি করি। কিন্তু এই আর্জেন্টিনার মিডফিল্ডের উইকনেসটা কি? আপনি আর্জেন্টিনার মিডফিল্ডারদের যদি তাকান, এনজো ফার্নান্দেস, ম্যাকআলিস্টার, রদ্রিগো ডি পল, পারেদেস, এরা কিন্তু স্কালোনির যে মিডফিল্ডের কোর সেটআপ, তাদের ইন্টিগ্রাল পার্ট। এরা কেউ কিন্তু ন্যাচারাল বল উইনার না, যেটা ছিল হাভিয়ার মাসচেরানো যাওয়ার পরে কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ডে সেরকম কোনো ভালো বল উইনার আসে নাই। স্কালোনি কিন্তু ন্যাচারাল বল উইনিং ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াই তার মিডফিল্ডার সেট আপ করছে, এবং এটা দিয়ে কিন্তু সে শাইন করে গেছে। বাট এই আর্জেন্টিনার মিডফিল্ড কখন স্ট্রাগল করছে একটু কি মনে করে দেখবেন, 2021 কোপা আমেরিকা ফাইনাল, নেইমার জুনিয়র মিডফিল্ডে নেমে একের পর এক ড্রিবলিং করতেছে এবং আর্জেন্টিনার মিডফিল্ডার ছিটকে যেতেছে। আর্জেন্টিনার মিডফিল্ডাররা 3-4 জন মিলেও কিন্তু নেইমারকে আটকাতে পারতেছিল না। রেজাল্ট আর্জেন্টিনার পক্ষে ছিল, বাট এই নেইমারের ড্রিবলিং এ এগেনস্টে আর্জেন্টিনার মিডফিল্ড কিন্তু স্ট্রাগল করছে। কারণ আর্জেন্টিনার মিডফিল্ডে ওদিন যারা ছিল, এই সেলসো, পারেদেস, ডি পল, এরা কিন্তু কেউ ন্যাচারাল বল উইনার না। ঠিক আছে, 22-এ আর্জেন্টিনা কিন্তু সেভাবে কোনো ভালো স্কিলফুল ড্রিবলার মিডফিল্ডারকে ফেস করা নেই। বাট সেমিফাইনালে লুকা মদ্রিচের এগেনস্টে ব্যাটলগুলো খেয়াল করেন, মদ্রিচের কাছ থেকেও কিন্তু আর্জেন্টিনা মিডফিল্ড সহজে বল কাটতে পারতেছিল না। মদ্রিচ ক্রোয়েশিয়াকে আটকে রাখা গেছে, বাট মদ্রিচ কিন্তু অনেক টাফ টাইম দিয়েছে। 22-এর ফাইনালে ফ্রান্সকে তো আউট নাম্বার করে দিল মিডফিল্ডে, বাট সেকেন্ড হাফে যখন কামাভিঙ্গা নামলো, সে লেফট ব্যাকে শুরু করছে, লেফট ব্যাকে সে খেলতেছিল, বাট সে কিন্তু ড্রিবলিং করতেছিল মিডফিল্ডে। ওর ড্রিবলিং গুলাও কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড সেভাবে আটকাইতে পারে নাই। তার মানে আর্জেন্টিনার মিডফিল্ডের উইকনেসটা হচ্ছে এখানে, যেহেতু কোনো ভালো জেনুইন বল উইনার নাই, তারা হচ্ছে কোনো ভালো স্কিলফুল ভালো ড্রিবলিংওয়ালা কোনো মিডফিল্ডের সামনে যখন পড়ে, তখন তারা একটু শেকি হয়ে যায়। এখন চিন্তা করেন, কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে খেলা হচ্ছে, যেখানে ভিতিনহা, ব্রুনো, জোয়াও নেভেসের মতো ভালো বল পেইং মিডফিল্ডারে খেলতেছে, যাদের পা থেকে সহজে বল কাটা যাচ্ছে না, এবং যারা প্রেশারের মধ্যে থেকেও ভালো লাইন ব্রেকিং পাস দিচ্ছে। ইন দ্যাট কেস আর্জেন্টিনার মিডে যে একজন জেনুইন বল উইনার ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব আছে, সেটা কিন্তু চোখের সামনে স্পষ্ট হতে পারে। খেলাটা ধরেন স্পেনের সাথে হইল, পেদ্রিকে ফেস করতে হবে। এখন পেদ্রিকে আটকানোর মতো
কোনো কিন্তু ফিজিক্যাল মিড বলি অথবা মাস্টেরোনার মতো বল উইনার মিড কিন্তু আর্জেন্টিনার নাই, যে পেদ্রিকে ম্যান টু ম্যান মার্ক করে পেদ্রিকে আটকায় দিবে। আর পেদ্রিকে যদি স্পেনের সাথে খেলা হচ্ছে, পেদ্রিকে যদি কেউ মিডফিল্ডে আটকাতে না পারে তাহলে কি হবে? ফ্রন্টে থাকা লামিন ইয়ামাল, দানি অলমো, এদের কাছে কিন্তু একটা ভালো ভালো পাস যাবে, এবং ওই পাসে যদি তারা ফেস করে টেগলাফিয়াকো, মন্টিয়েল, মলিনা এদেরকে, এবং ওইখান থেকে যদি ডুয়েলস ইজিলি জিতে যায় তাহলে কিন্তু বিপদ অবশ্যই আসবে। আবার ফ্রান্সের কথা বলি, ফ্রান্সকে তো গতবার মিডফিল্ডে আটকে দিল, বা এইবারও কিন্তু তাদের মিডফিল্ডে তেমন কেউ নাই, গ্রিজমান এবার নাই। এইবারে খেলাটা কি চেঞ্জ আছে ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে খেলা ডেমবেলে কিংবা উলিসে, এরা ফরওয়ার্ড হিসেবে স্টার্ট করলো, এরা কিন্তু প্রায় মিডফিল্ডে নেমে আসে, মিডফিল্ডের সেন্টারে নেমে আসে, এবং মিডফিল্ডের সেন্টারে যখন নেমে আসে এরা কিন্তু ওইখান থেকে ভালো ড্রিবলিং করা শুরু করে। সেম উইকনেসটা এরা যদি এই ডেমবেলে, ওলিসে এরা যদি আর্জেন্টিনার সাথে খেলা পড়লে, এরা যদি মিডফিল্ডে নেমে ড্রিবলিং করা শুরু করে, এনজো, ডি পল, ম্যাকালিস্টার এদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে তাদের ড্রিবলিংটা আটকানো। কারণ আমরা ইউসিএল এ দেখছি যে অনেক ভালো ভালো টিমের জেনুইন বল উইনিং মিডফিল্ডাররা কিন্তু এদেরকে সহজে আটকাতে পারে না। সো এটা হচ্ছে কিন্তু আর্জেন্টিনার একটা বেসিক উইকনেস, যে উইকনেসটা 2022-এ ধরা পড়ে নাই, বা 26-এ এসে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আমি জাস্ট আজকে বললাম যে আমি সমস্যাটা দেখা দিলাম যে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি ধরা যদি খায় তার এই বিগ অপোনেন্টদের কাছে, তাহলে কোথায় ধরা খাইতে পারে। অনেকে স্কালোনিরও ওপর একটা অন্ধবিশ্বাস রাখে যে স্কালোনি এবারও আর একটা তো ম্যাজিক দেখায় দেয়, কোন একটা সলিউশন বের করে রাখবে। হ্যাঁ, এই বিশ্বাসটা অ্যাকচুয়ালি আমিও রাখি। স্কালোনি এইবারও কোনো একটা ইকুয়েশন বের করে আনবে, এবং এই যে উইকনেসটা আছে সেই উইকনেসটা সে কভার করে ফেলবে। বাট সবসময় যে কভার করবে এরকম কিন্তু না। তো বিশ্বাস রাখতে হবে স্কালোনির উপরে। এবং আমি আজকে কোনো স্পেসিফিক কোনো সলিউশন আমি নিজে বলতেছি না, আমি এই সলিউশনটা আপনাদের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কি করলে স্কালোনি এই ফুল ব্যাক বলি কিংবা মিডফিল্ডে জেনুইনলি বল উইনারের যে অভাবটা আছে সেটা কভার করতে পারে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।